নিরাপত্তাহীনতায় আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশন বন্ধ, হাইকমিশনারকে ডেকে ঢাকার প্রতিবাদ। জাতীয় ঐক্যের লক্ষ্যে ছাত্রদের সাথে ডক্টর ইউনূসের সংলাপ, কাল বিভিন্ন দল পরশু ধর্মীয় নেতাদের সাথে বৈঠক। দূতাবাসে হামলা, ভিয়েনার সনদ লঙ্ঘন, বলছে বিএনপি। ভারতের সাথে সব চুক্তি বাতিলের দাবি নাগরিক কমিটি। ভারতের কাছ থেকে পানির হিস্সা আদায়ে জোর তারেক রহমানের, প্রয়োজনে আন্তর্জাতিক আদালতে যাওয়া হবে। এবং 15 বছরে 1.5 লাখ কোটি টাকা ঘুষ লেনদেন, বলছে টিআইবি। দুর্নীতির শীর্ষে পাসপোর্ট, বিআরটি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। স্বাগত বিরোধীহীন রাত 9টায় বাংলাদেশে। আপনাদের সাথে আজকে আমি আতিফ আঞ্জুমান। শিরোনাম শুনছিলেন এতক্ষণ, এবার চলে যাচ্ছি পুরো খবরে। আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার ঘটনায় ভারতীয় হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে প্রতিবাদ জানিয়েছে ঢাকা। তবে যে কোনো পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারের সাথে সম্পর্ক বজায় থাকবে বলে জানিয়েছেন প্রণয় ভার্মা। এদিকে নিরাপত্তাহীনতার কারণে আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশন বন্ধ করেছে সরকার। সোমবার ভারতের ত্রিপুরার আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলা করেন উচ্ছৃঙ্খল জনতা। এরপর থেকেই দুদেশে চাপা উত্তেজনা চলছে। উদ্ভূত পরিস্থিতিতে মঙ্গলবার ঢাকায় ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মাকে তলব করে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব এম রিয়াজ হামিদুল্লাহর সাথে বৈঠক করেন তিনি। পরে সাংবাদিকদের বলেন, ভারত বাংলাদেশের সম্পর্ক বহুমুখী, একে একটি বিষয়ে সীমাবদ্ধ করা যাবে না। Multifaceted relationship, and as I've said, দুই একটি ইস্যুকে কেন্দ্র করে বাংলাদেশ ভারতের সম্পর্ক মূল্যায়ন করা ঠিক নয়। আমাদের মধ্যে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট অনেক বিষয় রয়েছে, পারস্পরিক নির্ভরতাও রয়েছে, যা দুই দেশের জনগণের জন্য খুবই গুরুত্বপূর্ণ। moving forward, there's so many things. হাইকমিশনার বলেন, অন্তর্বর্তী সরকারের সাথে গঠনমূলক ও স্থিতিশীল সম্পর্ক চায় ভারত। অনেক বিষয়ে একে অপরের ওপর নির্ভরশীল দুই দেশ। সহযোগিতা অব্যাহত থাকলে দুই দেশই উপকৃত হবে। ভারত অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে ইচ্ছুক। অর্থনীতি সহ বিভিন্ন ক্ষেত্রে আমরা একসাথে কাজ করে যাব। এদিকে হামলা, ভাঙচুর, আগুনের ঘটনায় আগরতলায় সহকারী হাইকমিশনের কার্যক্রম বন্ধ করা হয়েছে। নিরাপত্তা না থাকার কারণে এই সিদ্ধান্ত বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। হাসিফ মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভারতের আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশন অফিসে সোমবার হামলায় জড়িত থাকার অভিযোগে 7 জনকে গ্রেপ্তার করেছে ত্রিপুরা পুলিশ। জড়িত অন্যদের ধরতে অভিযান চলছে বলে জানানো হয়েছে। দায়িত্ব অবহেলায় জড়িত থাকার অভিযোগে ত্রিপুরা সরকার সাসপেন্ড করেছে 3 পুলিশ সদস্যকে। ভবিষ্যতে আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে এ ধরনের ঘটনা এড়ানোর লক্ষ্যে জোরদার করা হয়েছে নিরাপত্তা। বাংলাদেশ দূতাবাসে হামলার ব্যাপারে নিউ ক্যাপিটাল কমপ্লেক্স পুলিশ স্টেশনে একটি মামলা দায়ের করা হয়েছে। জড়িতদের বিরুদ্ধে আনা হয়েছে বেআইনি সমাবেশ, দাঙ্গা ও অপরাধমূলক অনুপ্রবেশের অভিযোগ। ত্রিপুরা পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তা ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসকে এসব কথা জানান। এর আগে সোমবার দুপুরে আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা ও ব্যাপক ভাঙচুর চালায় উচ্ছৃঙ্খল জনতা। জাতীয় ঐক্যের ডাক দিতে দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর পাশাপাশি ধর্মীয় নেতাদের সঙ্গে সংলাপে বসেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এর অংশ হিসেবে সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ছাত্র নেতাদের সাথে বৈঠকে বসেন প্রধান উপদেষ্টা। বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে এসব জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর সাথে প্রধান উপদেষ্টার বৈঠক হবে বুধবার বিকেল 4টায়, আর বৃহস্পতিবার বৈঠক করবেন ধর্মীয় নেতাদের সাথে। এক প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, সংলাপে কোন কোন রাজনৈতিক দল থাকবে তা বুধবারই জানানো হবে। আমাদের আসলে এটা জাতীয়ভাবে ঐক্য তৈরি করে আমাদেরকে বলতে হবে যে তোমরা আসো, দেখো কি হচ্ছে, এবং অ্যাট দ্য সেম টাইম আমাদের জাতীয় ঐক্যটাও ধরে রাখা। আমাদের জাতীয় ঐক্যটা এইখানে খুব জরুরি, কারণ আমাদের দেশকে নিয়ে এক ধরনের
মিস ইনফরমেশন ছড়ানো হচ্ছে, আমাদের দেশের ইমেজের একটা প্রশ্ন আছে এখানে। বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গা তৈরির চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সাথে বৈঠক শেষে তিনি এ অভিযোগ করেন। হাসনাত আরও বলেন, ভারত সবসময় আওয়ামী লীগের চোখ দিয়ে বাংলাদেশকে দেখেছে, রাষ্ট্রের সাথে রাষ্ট্রের সম্পর্ক হয়নি। বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্নে, অখণ্ডতার প্রশ্নে আমাদের হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান এবং মুসলমান আমরা একসাথে সার্বভৌমত্ব এবং অখণ্ডতার প্রশ্নে আমরা লড়াই করব। ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা, পতাকায় আগুন ও ভাঙচুরের ঘটনা ভিয়েনা কনভেনশনের সুস্পষ্ট লঙ্ঘন বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এক বিবৃতিতে এ ঘটনার নিন্দা জানিয়েছেন তিনি। মঙ্গলবার বিএনপি সহ দপ্তর সম্পাদক মোহাম্মদ তাইফুল ইসলাম টিপুর সই করা বিবৃতিতে বলা হয়, সহকারী হাইকমিশন প্রাঙ্গণে আক্রমণ পরিকল্পিত ছিল। হাইকমিশনের ভেতরে ঢুকে বাংলাদেশের পতাকা নামিয়ে তাতে আগুন দেয়া এবং ভাঙচুরের নিন্দা জানিয়ে এতে বলা হয়, এটি ভিয়েনা কনভেনশনের বরখেলাপ। শান্তি বজায় রাখতে ভারত সরকার ও ভারতীয় জনগণের প্রতি অনুরোধ জানান মির্জা ফখরুল। ফ্যাসিস্ট আওয়ামী লীগের যেসব নেতা ভারতে রয়েছেন তাদের ফিরিয়ে দিয়ে বিচারে সহায়তার আহ্বানও জানান বিএনপি মহাসচিব। দেশকে অস্থিতিশীল করে পরিকল্পিত আগ্রাসন করতে চায় ভারত, আর সেই লক্ষ্যে দিল্লি থেকে বিভাজনের রেখা তৈরি করা হচ্ছে। সংবাদ সম্মেলনে এমন অভিযোগ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর। সকালে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন শেষে আয়োজন করা হয় বিক্ষোভ মিছিলের। ভারতের ত্রিপুরা রাজ্যের উত্তর আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশন প্রাঙ্গণে হামলা হয় সোমবার দুপুরে। হিন্দুত্ববাদী সংগঠনের সমর্থকদের হামলার প্রতিবাদে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল করে বিএনপি। বিক্ষোভ মিছিলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর অভিযোগ, পশ্চাৎ চিন্তাধারার সাম্প্রদায়িক গোষ্ঠী এখন ভারত শাসন করছে। তারা এদেশের ছাত্র জনতার আন্দোলন নিয়েও সেখানকার মিডিয়াতে কুৎসা রটাচ্ছে। দুঃখের বিষয় হলো, কিছু ধর্মীয় উগ্রবাদী ক্ষুদ্র গোষ্ঠী ভারতের চরম সাম্প্রদায়িক সংগঠন বিজেপির প্রত্যক্ষ মদদে উস্কানিতে বাংলাদেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। ভারতের সাধারণ জনগণের বিরুদ্ধে বাংলাদেশের জনগণের কোনো শত্রুতা নেই। শেখ হাসিনার পতন মানতে পারছে না ভারত, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ রিজভীর। এছাড়া ভারতে থাকা বাংলাদেশিদের নিরাপত্তার প্রয়োজনে দেশটিতে শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের জন্য জাতীয় সংঘে প্রস্তাব দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। ভারতের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদের হাই কমিশনের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। সেখানে বাংলাদেশ মিশনের কর্মকর্তা কর্মচারীরা নিরাপত্তাহীনতায় ভুগছে। এই অবস্থায় বাংলাদেশ সরকারের উচিত হবে জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীর সহায়তা চাওয়া। ভারতের সুদূর প্রসারে আগ্রাসন চালানোর চেষ্টা কোনোভাবেই সফল হবে না বলে মন্তব্য করেন বিএনপির এ নেতা। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভারতের সাথে সব অসম চুক্তি বাতিলের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক কমিটি। আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে রাজধানীর শাহবাগে বিক্ষোভ সমাবেশে এ দাবি জানায় সংগঠনটি। এ সময় ভারতকে ভিয়েনা কনভেনশন মেনে চলার আহ্বান জানান বক্তারা। তাদের অভিযোগ, বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে ষড়যন্ত্র করছে ভারত সরকার। তারা এদেশের স্থিতিশীলতা সহ্য করতে পারছে না। ভারতের বেশিরভাগ গণমাধ্যম অপপ্রচার চালাচ্ছে অভিযোগ করে বক্তারা প্রতিটি সীমান্ত হত্যার বিচার দাবি করেন। ভারতের জনসাধারণ বাংলাদেশের বন্ধু মন্তব্য করে তারা বলেন, তাদের প্রমাণ দিতে হবে যে উগ্রবাদীদের তারা প্রশ্রয় দেয় না। পরে বিক্ষোভ মিছিল নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে যান জাতীয় নাগরিক কমিটির নেতাকর্মীরা। ইন্টারন্যাশনাল যে আইন রয়েছে সেটার লঙ্ঘন, আপনারা যদি সেখানে ব্যবস্থা নিতে না পারেন, আন্তর্জাতিক যে মোড়লরা রয়েছেন আগ্রাসনবাদী শক্তিকে যদি দমাতে না পারেন, বিশ্ব শান্তি শৃঙ্খলা সেখানে নষ্ট হবে। ত্রিপুরার আগরতলায় বাংলাদেশের হাইকমিশনে হামলার প্রতিবাদে বিভিন্ন জেলায় বিক্ষোভ করেছে বিএনপি। এছাড়া আলাদাভাবে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরাও। প্রতিবাদ সমাবেশে ভারতীয়দের আচরণে হতাশা প্রকাশ করেন বক্তারা। অভিযোগ করেন, ভারতীয় মিডিয়া মিথ্যা তথ্য ছড়িয়ে বিশৃঙ্খলা সৃষ্টিতে উস্কানি দিচ্ছে।
আগরতলায় বাংলাদেশ মিশনে হামলা ও জাতীয় পতাকা অবমাননায় ক্ষুব্ধ সাধারণ মানুষ। প্রতিবাদে বিভিন্ন স্থানে চলছে বিক্ষোভ। মঙ্গলবার সকালে খুলনায় মিছিল বের করে বিএনপি। কেডি ঘোষ রোডে দলীয় কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করা হয়। ভারতের চিহ্নিত সন্ত্রাসী গোষ্ঠী আমাদের এই দূতাবাসগুলো আক্রমণ করেছে। আমরা ভারতীয় জনগণের বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নেই, কারণ আমরা একে অপরের সাথে সম্পর্ক রেখে চলি। কিন্তু দিল্লির সরকারের উস্কানিতে এই সমস্ত দূতাবাসগুলোতে আক্রমণ হয়েছে। ভারতীয় আগ্রাসন বন্ধ ও হাইকমিশনে হামলার বিচারের দাবিতে বরিশালে আলাদা মিছিল করেছে শিক্ষার্থী ও বিএনপির নেতাকর্মীরা। এ সময় বক্তারা বলেন, ভারতের আচরণ মেনে নেওয়ার মতো নয়। ইসকনের নেতা যিনি সন্ত্রাসী, তাকে আইনের মাধ্যমে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের প্রতিবাদে তারা নৈরাজ্য সৃষ্টি করতেছে। বাংলাদেশের জাতীয় পতাকা তারা অগ্নিসংযোগ করেছে। তারা স্মারকলিপি দেওয়ার নাম করে তারা হাইকমিশনে প্রবেশ করে ভাঙচুর করেছে। রাজশাহীতে বিক্ষোভ করেছে মহানগর বিএনপি। সমাবেশে বক্তারা দাবি করেন, ভারত সবসময় আধিপত্যবাদী আচরণ করে। যারা বাংলাদেশে এসে আবার নতুন করে হাসিনাকে প্রতিষ্ঠিত করার স্বপ্ন দেখছে, তাদের স্বপ্নই থেকে যাবে। একই দাবিতে কুমিল্লার দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করেছে বিএনপি। সেখানে বক্তারা বলেন, শেখ হাসিনার পতনে ভারতের স্বপ্ন ভঙ্গ হয়েছে। বিশৃঙ্খলা সৃষ্টিতে উস্কানি দিচ্ছে দেশটির মিডিয়া। বন্ধুর মন নিয়ে এগিয়ে আসেন। আমরা বন্ধুত্ব চাই, আমরা প্রতিবেশীকে বন্ধু হিসাবে চাই। আমাদেরকে গোলামীর দৃষ্টিতে তাকাইয়েন না। এছাড়া ভারতকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়ে বিক্ষোভ হয়েছে বগুড়া, নাটোর সহ বিভিন্ন জেলায়। সাদেকুর রহমান সিদ্দিকী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ভারতের কাছ থেকে পানির হিস্যা আদায়ে জোর দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এজন্য প্রয়োজনে আন্তর্জাতিক আদালতে যাওয়ার কথা জানিয়েছেন তিনি। বিকেলে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক প্রশিক্ষণ কর্মশালায় তিনি এসব কথা বলেন। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বিএনপির আয়োজিত কর্মশালায় মত বিনিময় করেন তারেক রহমান। বলেন, জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার অর্জন না হলে কোনো সংস্কারই সফল হবে না। বিএনপি ক্ষমতায় গেলে দুর্নীতি দমন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও চাঁদাবাজি বন্ধ করা হবে বলে জানান তিনি। শিক্ষা খাতের উন্নয়ন, সব গ্রামে পল্লী চিকিৎসক নিয়োগ ও নারীদের জন্য পারিবারিক কার্ড চালুর প্রতিশ্রুতি দেন তারেক রহমান। ভারত পানির আমাদের বিভিন্ন নদীর পানিগুলার উপরে ড্যাম তৈরি করে তারা নিয়ে যাচ্ছে, বহু দেন দরবার করে। এরা তো আনেই নেই, আগে যারা স্বৈরাচার এরা তো ইচ্ছা করেই আনে নাই। আমাদেরকে এখন এটার ব্যাপারে আন্তর্জাতিক আদালতে হোক, ইউএনএ হোক, জাতিসংঘ হোক, আমাদেরকে সামনে ইনশাল্লাহ সুযোগ পেলে ফাইট করতে হবে, যাতে আমরা আমাদের পানির হিস্যা আনতে পারি। অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে আমাদের সেকেন্ডারি অপশনও আমাদের রাখতে হবে, যে আমরা কিভাবে আমাদের ওই পানিগুলা, যে পানিটা আমরা এই মুহূর্তে ব্যবহার করছি না কিন্তু ভবিষ্যতে ব্যবহার করব, এইগুলোকে আমাদের ধরে রাখতে হবে। আওয়ামী লীগের আমলে 15 বছরে প্রায় 1.5 লাখ কোটি টাকা ঘুষ লেনদেন হয়েছে। 2023 সালের থানা জরিপের বরাতে এ তথ্য দিয়ে টিআইবি বলছে, সর্বোচ্চ দুর্নীতি ও ঘুষের লেনদেন হয়েছে পাসপোর্ট অফিস, বিআরটিএ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থায়। আর গড় ঘুষ বেশি বিচারিক সেবা, ভূমি সেবা ও ব্যাংক খাতে। সকালে রাজধানীতে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় টিআইবি। মঙ্গলবার সকালে ধানমন্ডিতে সংবাদ সম্মেলনে প্রকাশিত হয় সেবা খাতে দুর্নীতি জাতীয় খানা জরিপ 2023 শিরোনামে টিআইবির প্রতিবেদন। মোট 15,515টি পরিবারের উপর 13 মে 2024 থেকে 3 আগস্ট 2024 পর্যন্ত জরিপ চালানো হয়। 3 মে 2023 থেকে এপ্রিল 2024 পর্যন্ত সময়কে ধরে এ জরিপ চালায় টিআইবি। জরিপে দেখা গেছে 2023 সালে প্রতিটি পরিবার গড়ে 5,680 টাকা ঘুষ দিতে বাধ্য হয়েছে। গড় ঘুষের পরিমাণ সবচেয়ে বেশি বিচারিক সেবা, ভূমি সেবা এবং ব্যাংক খাতে। আমাদের যে খাতগুলো সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত তার মধ্যে আছে পাসপোর্ট, অবশ্যই ধারাবাহিকভাবে সেটা হয়ে আসছে। একই সাথে বিআরটিএ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিচারিক সেবা, যে খাতগুলোর উপর আপনারা লক্ষ্য করবেন, বিশেষ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিচারিক সেবা, তাদের উপর অর্পিত দায়িত্ব কিন্তু হচ্ছে দুর্নীতি নিয়ন্ত্রণ করা। মূলত তারাই কিন্তু আবার দুর্নীতিতে বেশি নিমজ্জিত, সেই কারণেও দুর্নীতির ব্যাপকতা গভীরতা বেশি। 2023 সালে জাতীয় পর্যায়ে মোট ঘুষের পরিমাণ প্রায় 10,902 কোটি টাকা, যা 2023-24 অর্থ বছরে জাতীয় বাজেটের 1.43% এবং মোট জিডিপির 0.22%। 2009 যেটা 2010-এ প্রকাশিত হয়েছিল, তার থেকে হিসাব করে আমাদের এই বছরের জরিপ পর্যন্ত, অর্থাৎ 2024-এর
এপ্রিল পর্যন্ত যেই মেয়াদে আমরা জরিপগুলো করেছি, তাতে যেটা আমরা দেখতে পাই সর্বমোট আমাদেরকে ঘুষ লেনদেনের শিকার হতে হয়েছে বাংলাদেশের মানুষের 1,46,252 কোটি টাকা। দুর্নীতির সাথে জড়িতদের বিচার ও জবাবদিহি নিশ্চিতের তাগিদ দেন টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। কোনোটাই আসলে আমাদের দেশে মানে সুপ্রতিষ্ঠিত হয়েছে এটা বলা যাবে না। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দ্রুত সরবরাহ আইনে দায়মুক্তি দিয়ে বিদ্যুৎ খাতে লুটপাটের মডেল তৈরি করে আওয়ামী লীগ সরকার। ১.৫ দশকে শতাধিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের কাজ দিয়ে ঘুষ লেনদেন হয়েছে $300 কোটি। সেই সঙ্গে কমপক্ষে ৫,০০০ মেগাওয়াট অপ্রয়োজনীয় সক্ষমতার বিদ্যুৎ কেন্দ্র বসিয়ে রেখে ভাড়া গুনেছে $300 কোটি। এভাবে সংঘবদ্ধ লুটপাটে বিদ্যুৎ খাত থেকে লোপাট ৭২,০০০ কোটি টাকা। ২০০৯ থেকে ২০২৪ ১৫ বছরে দেশে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ৫,৭০০ মেগাওয়াট থেকে বেড়ে দাঁড়ায় প্রায় ৩২,০০০-এ। এ সময় শতাধিক ছোট বড় বিদ্যুৎ কেন্দ্র অনুমোদন পায়। দ্রুত সরবরাহ আইনে অনেক কেন্দ্রের কাজ পান বেসরকারি বিনিয়োগকারীরা। যেখানে ছিল না কোনো উন্মুক্ত প্রতিযোগিতা, চুক্তি নিয়ে ভবিষ্যতে প্রশ্ন তোলার পথও ছিল রুদ্ধ। এক্ষেত্রে কাজ দিতে সরকারদলীয় প্রভাবশালী রাজনীতিবিদ আমলা পর্যায়ে কমিশন বাণিজ্য হয়েছে। অর্থনৈতিক শ্বেতপত্রের প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। এই পর্যন্ত ৩০ থেকে ৩৩ বিলিয়ন ডলার বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে অর্থাৎ জেনারেশনে টোটাল ইনভেস্টমেন্ট হয়েছে। তো আমি একটু কনজারভেটিভলি ধরে নিয়েছি যে অ্যাটলিস্ট 10% তার কিকব্যাক হয়েছে। তাহলে $3 বিলিয়ন হাত বদল হয়েছে এই প্রকল্পগুলো দেওয়ার ক্ষেত্রে। ২০১৬ সালের মহাপরিকল্পনায় ২০৩০ সাল নাগাদ বিদ্যুতের চাহিদা ৩০,০০০ মেগাওয়াট ধরা হলেও পরে বেড়ে হয় ৪০,০০০। এভাবে দুর্নীতির সুযোগ নিতে নতুন নতুন বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের পথ উন্মুক্ত হয়। যদিও অতিরিক্ত সক্ষমতা অলস বসিয়ে রেখে বিদেয়ী সরকার বিদ্যুৎ কেন্দ্রের ভাড়া চাপায় জনগণের কাঁধে। ২০ বছর ধরে ৯% জিডিপি গ্রোথ হবে পার্সপেক্টিভ প্ল্যান, ওইটার থেকে তথ্য নিয়ে ওইটাকে বাড়িয়ে দিয়ে তারা 40 গিগাওয়াটের একটা টার্গেট সেট করেছে। অতি উচ্চ টার্গেট সেট করে তারপরে তারা ব্যাপকভাবে বিদ্যুৎ কেন্দ্র দেয়া শুরু করেছে। প্রায় $3 বিলিয়ন আমরা এই ক্যাপাসিটি পেমেন্ট আমরা অতিরিক্ত দিয়েছি। বিদ্যুৎ কেন্দ্র স্থাপন ছাড়াও সারা দেশে শতভাগ বিদ্যুতায়নে বিতরণ ও সঞ্চালন লাইন নির্মাণ, মিটার কেনাকাটায় ব্যয় হয়েছে হাজার হাজার কোটি টাকা। শ্বেতপত্রে এসব খাতে দুর্নীতির চিত্র স্পষ্ট হয়নি বলছেন বিশ্লেষকরা। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দল হিসেবে নির্বাচন কমিশনে জামায়াতে ইসলামী নিবন্ধন ফিরে পেতে আপিল শুনানি চলছে। প্রথম দিনের শুনানির পর আইনজীবীর দাবি, রাজনৈতিক উদ্দেশ্যে করা রিটের ভিত্তিতে হাইকোর্ট জামায়াতের নিবন্ধন বাতিল করে। আপিল বিভাগে ন্যায় বিচার পাওয়ার আশায় তারা। মঙ্গলবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 4 বিচারপতির আপিল বেঞ্চে জামায়াতের পক্ষে শুনানি শেষ হয়। শুনানিতে আইনজীবী শিশির মনির জানান, অন্য ইসলামী দলের নিবন্ধন থাকলেও জামায়াতের নিবন্ধন বাতিলের রিট রাজনৈতিক উদ্দেশ্যে করা হয়েছিল। আগামী মঙ্গলবার নির্বাচন কমিশনের পক্ষে শুনানি হবে। এর আগে 22 অক্টোবর জামায়াতের নিবন্ধন ইস্যুতে খারিজ হওয়া আপিল পুনরুজ্জীবিত করেন আপিল বিভাগ। 2013 সালের 1 আগস্ট জামায়াতের নিবন্ধন বাতিল ও অবৈধ ঘোষণা করে রায় দেন হাইকোর্ট। এরই প্রেক্ষিতে 2018 সালের ডিসেম্বরে দলটির নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন জারি করে ইসি। এবং আগামী মঙ্গলবার পুনরায় শুনানির জন্য থাকবে। আজকে মূলত যে কথাটি বলা হয়েছে প্রিলিমিনারি লেভেলে, তার 1 নম্বর পয়েন্ট হলো, যারা এই রিট পিটিশন করেছিলেন তখন তারা জনস্বার্থে রিট পিটিশন করেছেন, কিন্তু মূলত এটি জনস্বার্থে রিট পিটিশন হয়নি, এটি হয়েছিল রাজনৈতিক উদ্দেশ্যকে সামনে রেখে। রাজনৈতিক হয়রানিমূলক মামলার তালিকা পাঠানোর জন্য দেশের সব পাবলিক প্রসিকিউটরকে চিঠি দিয়েছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। সোমবার এক চিঠিতে 17 ডিসেম্বরের মধ্যে এ তালিকা পাঠাতে বলেছে মন্ত্রণালয়। চিঠিতে বলা হয়, 2009 সালের 6 জানুয়ারি থেকে 2024 সালের 5 আগস্ট পর্যন্ত সময়ের, বিশেষ করে 2014, 2018 এবং 2024 সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের আগে এবং পরে রাজনৈতিক নেতাকর্মী ও অন্যান্যদের বিরুদ্ধে করা হয়রানিমূলক মামলা করা হয়, যা অনেক ক্ষেত্রে গায়েবী মামলা নামে পরিচিত। এসব মামলা সংক্রান্তে সঠিক ও পূর্ণাঙ্গ তথ্য না থাকায় আইনানুগভাবে প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হচ্ছে না।
মামলার তালিকা তৈরিতে দায়িত্বশীল হওয়া সহ সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে চিঠিতে বলা হয়েছে। মামলার তালিকা পাওয়ার পর পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই বাছাই করবে মন্ত্রণালয়। তৃণমূল পর্যায়ে দল সুসংগঠিত করার লক্ষ্যে মেয়াদোত্তীর্ণ 15টি থানা ও 43টি ওয়ার্ড কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে চট্টগ্রাম মহানগর বিএনপি। সকালে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান বিএনপি নেতারা। এ সময় বিগত আন্দোলনে ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের নিয়ে খুব শিগগিরই নতুন করে থানা ও ওয়ার্ড কমিটি গঠন হবে বলে জানান চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদুল্লাহ ও সদস্য সচিব নাজিমুর রহমান। এ সময় বক্তারা ভারতে বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা ও জাতীয় পতাকা অবমাননার নিন্দা জানিয়ে বলেন, ফ্যাসিবাদের মূল হোতাদের আশ্রয় প্রশ্রয় দিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে একটি মহল। জাতীয় পতাকার অবমাননা যেটা করেছে ভারতের রাষ্ট্রদ্রোহ মামলায় সম্মিলিত সনাতনী জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন শুনানি পিছিয়ে আগামী 2 জানুয়ারি নির্ধারণ করা হয়েছে। সকালে আসামি পক্ষের আইনজীবী উপস্থিত না থাকায় চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের বিচারক সাইফুল ইসলাম এই সিদ্ধান্ত দেন। চিন্ময়ের জামিন শুনানির তারিখ থাকায় এদিন সকাল থেকে আদালত এলাকায় ছিল কঠোর নিরাপত্তা। নির্ধারিত সময়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী উপস্থিত হন, তবে চিন্ময়ের পক্ষে কোনো আইনজীবী শুনানির জন্য উপস্থিত ছিলেন না। গত 25 নভেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম ফেরার পথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেপ্তার হন চিন্ময় কৃষ্ণ দাস। পরদিন চট্টগ্রাম আদালতে পুলিশের সাথে তার অনুসারীদের সংঘর্ষ হয়। এ সময় আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যা করে তারা। আজকে আসামি পক্ষের কোনো লোক মামলা শুনানির জন্য উপস্থিত ছিল না, অংশগ্রহণ করে নাই, যার কারণে এটা আগামী 2-1 মামলা শুনানি হবে। পুলিশকে অনুরোধ করেছি আদালত অঙ্গনে যে মামলাগুলো হয়েছে সব মামলায় চিন্ময় দাসকে আসামি হিসেবে অন্তর্ভুক্ত করার জন্য। বায়োমেট্রিক হাজিরা জালিয়াতির ঘটনায় অভিযুক্ত ফরিদপুরের সদরপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার ওমর ফয়সলকে সিলেটে বদলি করা হয়েছে। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে। সিলেটের ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজিতে পদায়ন করা হয়েছে তাকে। শুক্রবার ডাক্তার ফয়সলের ফিঙ্গারপ্রিন্ট জালিয়াতি নিয়ে সংবাদ প্রচার করে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন। পরে সেখানে ফেস ডিটেক্টর হাজিরা চালুর সিদ্ধান্ত নেয় স্বাস্থ্য অধিদপ্তর। ডাক্তার ফয়সল ও তার স্ত্রী ডাক্তার রেজিনা সুলতানার হয়ে প্রতিদিন বায়োমেট্রিক হাজিরা দিতেন হাসপাতালের স্বাস্থ্য সহকারী আরিফুল ইসলাম। এদিকে ডাক্তার ফয়সলের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তরের যৌন হয়রানির অভিযোগ করেছেন এক নারী চিকিৎসক। চীনের শাসনে ফিরে আসা 27 বছর পূর্তিতে হংকংকে উপহার হিসেবে 2টি পান্ডা দিয়েছে বেইজিং। বিলুপ্তপ্রায় প্রাণী দুটি 26 সেপ্টেম্বরে বেইজিং থেকে হংকংয়ে পৌঁছায়, তবে হস্তান্তরের আনুষ্ঠানিকতা হবে 7 ডিসেম্বর। এদিকে জনসম্মুখে আনার আগেই পান্ডা যুগলকে গণমাধ্যমের সামনে আনা হয়েছে। 1842 সালে প্রথম ওপিয়াম যুদ্ধে ব্রিটিশদের কাছে পরাজিত হয় চীন। এতে হংকংয়ের শাসনভার পায় ব্রিটিশরা। 156 বছর পর ব্রিটিশ শাসন থেকে মুক্ত হয় হংকং। আনুষ্ঠানিকভাবে 1997 সালে চীনা পতাকা তলে আসে ভূখণ্ডটি। সে ঘটনার 27 বছর পূর্তি উপলক্ষে হংকংকে 2টি পান্ডা উপহার দিয়েছে বেইজিং। 5 বছর বয়সী এই পান্ডা যুগল সিচুয়ান প্রদেশ থেকে হংকংয়ে পৌঁছায় 26 সেপ্টেম্বর। 2 মাসে নতুন পরিবেশের সঙ্গে অনেকটাই মানিয়ে নিয়েছে প্রাণী দুটি। চীনে একটি পান্ডার নাম ছিল এনএন আর অন্যটি পরিচিত কে নামে। হংকংয়ে এদের দেয়া হবে নতুন নাম। এজন্য প্রতিযোগিতার আয়োজনও করেছে হংকংয়ের ওশেন পার্ক কর্তৃপক্ষ। আনুষ্ঠানিকভাবে এদের হস্তান্তর করা হবে আগামী শনিবার। সেদিনই দেয়া হবে নতুন নাম, আর দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হবে পরদিন। তবে 2টি পান্ডার চরিত্র কিছুটা ভিন্ন। ওশেন পার্ক কর্তৃপক্ষ জানিয়েছে এনএন নামের পান্ডাটি চারপাশে ঘুরতে পছন্দ করে, অন্যদিকে কে উপভোগ করে নির্জনতা আর একাকিত্ব। আত্মজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরে বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। এত সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।